গুন্থারের বিষয় বলবো। আর আপনারা জানেন গুন্থার মানডে নাইট রতে প্যাট ম্যাকাফির উপর অ্যাটাক করেছিল। মাইকেল কোল তো বেঁচে গিয়েছিল, বাট অবস্থা খারাপ হয়েছে প্যাট ম্যাকাফির এবং অনেক হার্ড ভাবে চোখ হোল্ডে আটকিয়ে ফেলেছিল প্যাট ম্যাকাফিকে গুন্থার। এবং এটার পর গুন্থারের উপর অ্যাকশন হয়েছে এবং ডাব্লিউডাব্লিউ গুন্থারকে সাসপেন্ড করে দিয়েছে। এবং গুন্থার কতটুকু সময়ের জন্য বাইরে থাকবে সেটা আপনাদের বলে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স গুন্থার ইজ সাসপেন্ডেড ইনডেফিনিটলি ফলোইং দ্য অ্যাটাক অন কোল অ্যান্ড প্যাট ম্যাকাফি। এখানে বলা আছে ইনডিফিনিট পিরিয়ডের জন্য গুন্থারকে সাসপেন্ড করা হয়েছে। মানে গুন্থার কতদিনের জন্য সাসপেন্ড হয়েছে এটার কোনো ডেট নেই, হতে পারে এটা 1 মাসের জন্য অথবা 6 মাসের জন্য, বাট আপাতত গুন্থার ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছে। আমি ভেবেছিলাম প্যাট ম্যাকাফিকে ডাব্লিউডাব্লিউ অফ দিবে, কারণ প্যাট ম্যাকাফি যায় আবার আসে, বাট গুন্থারকে অফ দেওয়া হয়েছে। গুন্থার রেসেলমিনাতে চ্যাম্পিয়নশিপ ড্রপ করেছে এবং ফার্স্টেশনে সে অ্যাটাক করেছে কমেন্ট্রির উপর এবং তাকে এর জন্য সাসপেন্ড করা হয়েছে। বাট এটার পিছনে আরো কিছু কাহিনী আছে যেটা আপনাদের বলে দিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুন্থারকে তো এমনিতে অন টিভিতে সাসপেন্ড করা হয়েছে। যদি অফ টিভির কথা বলি, গুন্থার এটার জন্য রিকোয়েস্ট করেছে। এখানে লেখা আছে গুন্থার রিকোয়েস্টেড সামটাইম অফ হুইচ ইজ হোয়াই হি হ্যাজ বিন সাসপেন্ডেড ইনডেফিনিটলি। গুন্থার ডাব্লিউডাব্লিউর কাছে রিকোয়েস্ট করেছে একটা টাইম অফের জন্য এবং ডাব্লিউডাব্লিউ টাইম অফ দিয়েও দিয়েছে তাকে। এক কথায় ডাব্লিউডাব্লিউর কাছে গুন্থার বলেছে আমি ছুটি চাই, তো স্টোরি দেখিয়ে গুন্থারকে ডাব্লিউডাব্লিউ ছুটি দিয়েছে। এবং অনেকেই বলতেছে অবশ্যই সে তো ছুটিতে যাবেই, তার তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছাড়া আর কিছুই নেই। বাট সত্য বলতে আপনারা যদি গুন্থারের কেরিয়ারটা দেখেন, গুন্থার কিন্তু মোস্ট অফ দ্য টাইম টাইটেলের সাথেই ছিল। এনএক্সটি ইউকে, দেন ইন্টারকন্টিনেন্টাল টাইটেল, দেন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। গুন্থার তার ডাব্লিউডাব্লিউ রানে মোস্টলি চ্যাম্পিয়ন হিসেবেই ছিল এবং অনেকে এটাই মনে করে উইদাউট চ্যাম্পিয়ন গুন্থার ইজ নাথিং। যদি গুন্থারের কাছে চ্যাম্পিয়ন না থাকে গুন্থার একটা বোরিং ক্যারেক্টার হয়ে যাবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। জন সিনা এবং র্যান্ডি অর্টনের বিষয় বলবো। ব্যাকল্যাশের মেইন ইভেন্ট সেট হয়ে গিয়েছে। এই ম্যাচটা হবে র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনা চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ কল করবে ওয়ান লাস্ট টাইম এভার এবং এটা হবে র্যান্ডি অর্টন জন সিনার লাস্ট ম্যাচ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই রিপোর্ট করেছে রেসেল ফোর্স। সারপ্রাইজ সারপ্রাইজ, দ্য মেইন ইভেন্ট অফ ব্যাকল্যাশ ইজ সেট টু বি জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টন ফর দ্য ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ বিল অ্যাজ ওয়ান লাস্ট টাইম। দিস উইল বি দেয়ার দ্য ফার্স্ট সিঙ্গেল ম্যাচ সিন্স 2017, মানে নভেম্বরের 2 তারিখ 2017 সাল, when they headline a house show in Mexico, মানে নিউ মেক্সিকো। তো ডাব্লিউডাব্লিউ জন সিনা এবং র্যান্ডি অর্টনের ম্যাচটা ওয়ান লাস্ট টাইম হিসাবে বিল করবে। যদি ওয়ান লাস্ট টাইম হয় তাহলে এদের ম্যাচটা একবারই হবে, র্যান্ডি অর্টন এবং জন সিনার আর ম্যাচ হবে না, এটাই লাস্ট টাইম। এবং আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম র্যান্ডি অর্টন এবং জন সিনার ম্যাচটা আমরা বছরের শেষে দেখতে পারবো এবং অর্টন জন সিনাকে ডিথ্রোন করবে, তারপর চ্যাম্পিয়নশিপটা জিতবে এবং সে ডাব্লিউডাব্লিউ কে আবার রান করবে। বাট এখন ডাব্লিউডাব্লিউ প্রথমেই যেহেতু দিয়েছে র্যান্ডি অর্টন আর চ্যাম্পিয়ন হবে না এবং এদের ম্যাচটা মিনি ইভেন্ট হবে। আর এই এরিনা কিন্তু মানে ব্যাকল্যাশ যেখানে হবে সেন্ট লুইস থেকে, সেটা কিন্তু র্যান্ডি অর্টনের হোম টাউন। দেখি এই ম্যাচে কি হয়। আপনাদের মতামত কি এই ম্যাচের জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার ব্যাকল্যাশের বিষয় বলবো। যেহেতু ব্যাকল্যাশ ইভেন্ট, এটার জন্য ডাব্লিউডাব্লিউ কতটুকু টিকিট বিক্রি করেছে চট করে আপনাদের বলে দেই। এবং এখানে আপনারা কারেন্ট সেটআপ দেখেন 16,640টি সেটআপ আছে এবং ডাব্লিউডাব্লিউ ডিস্ট্রিবিউট করেছে 14,533টি টিকিট এবং অ্যাভেলেবেল টিকিট আছে 2160টি এবং 6 দিনের মধ্যে ডাব্লিউডাব্লিউ 1686টি টিকিট বিক্রি করেছে। এবং যেহেতু 2000 টিকিট বাকি আছে অলমোস্ট, আপনারা এটা ভাবতে পারেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ডাব্লিউডাব্লিউ 1-2 দিনের মধ্যেই টিকিট বিক্রি করতে পারে 2-1000, আর শো হতে প্রায় আরো 13-14 দিন বাকি। তো ডাব্লিউডাব্লিউ এই টিকিটগুলো বিক্রি করে দিতে পারবে। এরপর আমরা রোমান রেন্সের বিষয় বলবো। আর আমরা কি হিন্ট পেয়েছি রোমান রেন্সের ক্যারেক্টার মেজর ওয়েতে চেঞ্জ হচ্ছে? আর হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোমান রেন্সের নতুন মার্চেন্ডাইজ এবং এই মার্চেন্ডাইজ অনেক বেশি ডিফারেন্ট রোমান রেন্সের প্রিভিয়াস মার্চেন্ডাইজের থেকে। এর আগে রোমান রেন্সের যে মার্চেন্ডাইজ গুলো আসতো সেগুলো ফুল ট্রাইবাল চিফ ক্যারেক্টারের ছিল। আর এখানে যদি দেখেন এখানে ট্রাইবাল চিফের কোনো মেনশন নেই, এখানে সিম্পল লেখা আছে রোমান রেন্স এবং মাঝখানে রোমান রেন্সের লোগোটাকে মডিফাই করে গোটের একটা আকৃতি দিয়েছে এবং এই লোগোটা অনেক বেশি পপুলার এবং ইভেন আমি এটা মাঝে মধ্যে ড্রয়িংও করতাম। এবং আপনাদের এটাও বলে দেই রোমান রেন্সকে নিয়ে আলাদা একটা ভিডিও আসবে আজকে, আপনারা কিন্তু এটা মিস করবেন না। ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, রোমান রেন্স কিভাবে রিটায়ার হবে, কখন রিটায়ার হবে, সবকিছু সেখানে আমি ডিটেলে বলেছি। তো আপনারা অবশ্যই সেটা চেক আউট করবেন। এন্ড যদি মার্চেন্ডাইজের কথা বলি, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর মারিয়া মেয়ের বিষয় বলবো। আর মারিয়া মেয়েকে ডাব্লিউডাব্লিউ সাইন করার জন্য পাগল হয়ে গিয়েছে। আপনারা জানেন সে ডাব্লিউডাব্লিউ তে আসবে এবং সে ডাব্লিউডাব্লিউ তে আসার জন্য ইন্টারেস্টেড আছে। এই ডাব্লিউর সাথে তার ডিল আছে এবং এক্সপায়ার হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই ডিলটা। এবং এই আপডেটটা রেসেল ওয়ার্স রেডিও দিয়েছে, আপনারা
এখানে দেখতে পাচ্ছেন WWE is prepared to make a outstanding offer for upcoming free agent মারিয়ামে। এখানে আপনারা বুঝতে পেরেছেন খুব ভালো একটা অফার দেবে মারিয়ামেকে WWE, এবং আপনারা জানেন মারিয়ামে খুব ভালো একটা ট্যালেন্ট। টিফিনের জন্য টাফ একটা কম্পিটিশন হবে যদি সে WWE তে আসে। ইভেন সে যদি আসে, আপনারা নেমগুলো দেখেন WWE এর মধ্যে স্টেফেনি বেকার, জুলিয়া, জর্ডান গ্রেস, রিয়া রিপ্লি, বিয়াঙ্কা ব্লেয়ার, এবং যদি মারিয়ামি আসে তাহলে তো আরো ভালো হবে। জেড কার্গেল আছে, এক কথায় অনেক ম্যাসিভ নেম আছে WWE এর মধ্যে। আর সে যদি আসে এটা তো ভালোই হবে, একটা ম্যাসিভ নিউজ। আপনাদের এটার উপর কেমনটা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা রেসলম্যানিয়ার রেটিং বলবো, আর এটা ডেভ মেডিসার দিয়েছে এবং তার অ্যাকর্ডিং কোন ম্যাচ কেমন ছিল চলুন দেখে নেই। নাইট অন শুরু করে জিওসো ভার্সেস গুন্থার, এবং এটাকে রেটিং দিয়েছে 3.75। আমার কাছে এটা শকিং লেগেছে। 5 এর মধ্যে আমি এটা 3 স্টার দিতাম, বাট ডেভ মেডিসার 3.75 দিয়েছে। এরপর নিউ ডে ভার্সেস ওয়ার রাইডার্স এর রেটিং সে দিয়েছে 2.75। নিউমি জেড কার্গেলের ম্যাচকে সে 2 দিয়েছে। জেকা ফোর্টো এলিনেটের ম্যাচটা 3.75 দিয়েছে। এল গ্রান্ডো আমেরিকানো ভার্সেস রে ফিনিক্স এর ম্যাচটা সে 2.75 দিয়েছে। টিফিনি স্ট্যাটন ভার্সেস শার্লেট ফ্লেয়ারের ম্যাচটাকে সে 1.75 দিয়েছে, এবং ওই দিক দিয়ে স্যাথ রলিন্স ভার্সেস রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটাকে সে 4.75 রেট দিয়েছে। তো নাইট ওয়ানের মধ্যে হাইয়েস্ট রেটেড ম্যাচ হচ্ছে ট্রিপল ট্যাট ম্যাচ রোমান, পাঙ্ক এন্ড স্যাথের মধ্যে যেটা হয়েছিল। এবং নাইট 2 এর যদি কথা বলি, ইউ স্কাই ভার্সেস বিয়াঙ্কা ভার্সেস রিয়া রিপ্লির ম্যাচটা সে 5 দিয়েছে। এক কথা এটা 5 স্টার ম্যাচ। আসলে এদের ম্যাচটা আমার ভালো লেগেছে, অনেক ব্রুটাল ছিল ম্যাচটা, এবং রেসলম্যানিয়ার মধ্যে এটা কিন্তু প্রথম 5 স্টার ম্যাচ। আর এটা কিন্তু ডেভ মেডিসার দিয়েছে। আরো অনেক রেটিং আসবে, সেগুলো আপনাদের জানিয়ে দিব। এরপর ড্রু ম্যাকইন্টার ভার্সেস ডেমিয়ান প্রিন্সের ম্যাচটাকে সে 4.25 রেট দিয়েছে। ডমিনিক মিস্টেরিও ভার্সেস ফিন বেলার ভার্সেস ব্রন ব্রেকার ভার্সেস পেন্টার ম্যাচটা সে 4.25 দিয়েছে। র্যান্ডি অর্টন ভার্সেস জো হেনরির ম্যাচটাকে সে রেটই করেনি। লোগান পল ভার্সেস এজে স্টাইলের ম্যাচটাকে সে 3.5 রেট দিয়েছে। তারপর লাইরা ভার্কেরিয়া, বেকি লিঞ্চ ভার্সেস লিম বর্গান এন্ড রেকেল রড্রিগেজ ম্যাচটাকে 2 পয়েন্ট দিয়েছে। এবং যে মেইন ইভেন্টটা হয়েছে জন সিনা ভার্সেস কোডি রোডসের, সেখানে সে 1.75 রেট দিয়েছে। নাইট 2 এর যে হাইয়েস্ট রেটেড ম্যাচ সেটা হচ্ছে ইউ স্কাই, বিয়াঙ্কা ব্লেয়ার এবং রিয়া রিপ্লির মধ্যে। আর ডেভ মেডিসারের রেটিং এ আমি অবশ্যই এগ্রি করব। এই বছরের রেসলম্যানিয়া নাইট 1 নাইট 2 কোনোটাই ঠিক মতো যায়নি। একটা ঠিক গেলে আরেকটা ভুল হয়েছে, আরেকটা ভুল গেলে আরেকটা ঠিক হয়েছে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ডমিনিক মিস্টেরিওর বিষয় বলবো। আর ডমিনিক মিস্টেরিও তার বেবি ফেসের বিষয় কমেন্ট করেছে। আপনারা জানেন রেসলম্যানিয়াতে যখন ডমিনিক মিস্টেরিও চ্যাম্পিয়ন হয়েছে তাকে খুব ভালোভাবে চেয়ার দেওয়া হয়েছে, এবং এত বেশি চেয়ার হয়েছে ডমিনিক মিস্টেরিও আবার রিং এর মধ্যে এসেছে এবং আসার পর সে সেলিব্রেট করেছে। তো সিবিএস স্পোর্টে তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি সামনে গিয়ে কি করতে চাও, ফেস টানের বিষয় তোমার কি প্ল্যান আছে? তো এটার অ্যান্সারে ডমিনিক মিস্টেরিও বলে যে দেখো আমি একটা টিম প্লেয়ার, মানে লোকেরা যেমন বলবো আমি তেমনটাই করব। আর এই ডিসিশনটা ডাব্লিউডাব্লিউ এর মধ্যে, মানে তাদের হাতে। তারা যদি আমাকে বলে যে আজকের মধ্যে তোমার বেবি ফেস হতে হবে, তো আমি বেবি ফেস হওয়ার জন্য রেডি আছি, আমার কোনো প্রবলেম নেই। ডাব্লিউডাব্লিউ আমাকে বলবে, আমি একদম রেডি হয়ে যাব। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ সামনে গিয়ে তাকে ফেস টার্ন করাবে, বাট এখন না, এখন লিভ মর্গানের সাথে আছে। যদি আলাদা হয়ে যায় অবশ্যই ফেস টার্ন করাবে। এবং আপনাদের আবারও বলে দেই, আমি কিন্তু ভিডিও নিয়ে আসতেছি রোমান রেন্সের বিষয়, আপনারা অবশ্যই সেটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট হতে পারে সেটা আপনাদের জন্য যারা রোমান রেন্সের ফ্যান। এরপর আমরা কথা বলবো ট্রিপল এইচ এবং দ্য ফাইনাল বস রকের বিষয়। আর ট্রিপল এইচ আর রকের মাঝখানে কি কোনো প্রবলেম চলতেছে, ব্যাকস্টেজে কি কোনো প্রবলেম হয়েছে? আর যদি আমি দেখে বলি, এটার অ্যান্সার হচ্ছে ইয়েস। আপনারা জানেন ট্রিপল এইচ তার নিজের মতো বুকিং করে, তারপর রকের ইন্টারফিয়ারেন্স হয় এবং ট্রিপল এইচ এর বুকিং স্ক্র্যাপ হয়ে যায়, কারণ রকের কন্ট্রোল অনেক বেশি এবং অ্যারি ম্যানুয়াল রককে সাপোর্ট করে। আপনারা জানেন রক রিসেন্ট ইন্টারভিউ দিয়েছে এবং সেটাতে বোঝাই যাচ্ছিল কিভাবে সে বাকি সবকিছুতে ক্রেডিট নিয়ে থাকে, এবং এন্ডে ডাব্লিউডাব্লিউ কে গর্তে ফেলে দিয়ে সে চলে গিয়েছে এবং বলে যে আমি রেসলম্যানিয়াতে আসবো না এবং তোমরা এখান থেকে সবকিছুর দায়িত্ব নাও। আর রকের যে এত কিছু, এটার জন্য প্রবলেম হয়েছে ট্রিপল এইচ এর। আমরা যে দেখেছি এলিমিনেশন চেম্বারে জন সিনা হিল টার্ন করেছে, আর অবশ্যই তাদের সাথে রক এবং ট্র্যাভিস স্কট ছিল। আর এর জন্য তো লোক অবভিয়াসলি এক্সপেক্ট করবে রক রেসলম্যানিয়াতে অ্যাপিয়ারেন্স করবে। আর এটার জন্য যখন ট্রিপল এইচ তাকে বুকিং করবে রেসলম্যানিয়াতে, রক কি বলেছে তাকে, আমি তো আসতে পারবো না, তুমি তোমার মতো দেখে নাও। আর অবশ্যই এখানে ট্রিপল এইচ এর বুকিং এর উপর সবাই কোশ্চেন করতেছে, এবং রিসেন্টলি রক কিন্তু কমেন্টও করেছে বাস্টেড ওপেন রেডিওতে। সেখানে কিন্তু একদম সে ক্লিয়ার বলেছে, আমি জন সিনা, কোডি রোডস এবং ব্রায়ান এবং বাকি যারা আছে আসলে সবাই মিলে কথা বলি। সে কিন্তু এখানে
ট্রিপল এইচ এর মেনশনটা করেনি। ইভেন আমি যখন আপডেটটা দিয়েছি তখন কিন্তু আপনাদের এটা বলেছিলাম। আপনারা এখানে বলতে পারেন যে বাকিদের মধ্যে তো সে ট্রিপল এইচ তো ধরেছে, ট্রিপল এইচ কিন্তু বাকিদের মতো ধরার মতো মানুষ না, সে হচ্ছে সিসিও। এক কথা ট্রিপল এইচ এর মেইন গাই ডাব্লিউডাব্লিউর মধ্যে। রকের জন সিনা কোডির আগে ট্রিপল এইচ কে মেনশন করা উচিত। ইভেন আপনারা জানেন হল অফ ফেম স্পিচে কিন্তু ট্রিপল এইচ ফাইনাল বসের কোনো নাম নেয়নি, সে জাস্ট নিক খানকে মেনশন করেছে। এখানে কিন্তু আইডিয়া হয়ে যায় যে দুইজনের মধ্যে এমন কিছু হচ্ছে যেটা আসলে পজিটিভ রিলেশন না। টিভিতে আপনারা দেখতেই পারেন, বাট অ্যাকচুয়ালি এদের মধ্যে টেনশন চলেই। এবং আমি লাস্টে বলতে পারি ব্যাক স্টেজে বিহাইন্ড দ্য সিন কিছু না কিছু হচ্ছে এদের মধ্যে, মানে রক এবং ট্রিপল এইচ এর মধ্যে। ইভেন্চুয়ালি একটা সময় এক্সপোজ হয়ে যাবে। আপনারা রক এবং ট্রিপল এইচ এর বা এই যে অবস্থা ডাব্লিউডাব্লিউ এটার উপর কি চিন্তা করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই যে ফাইট হচ্ছে এদের মধ্যে কার সাইডে, রক না ট্রিপল এইচ এর, আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।